কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই বাবা নিজের মেয়ের সাথে খুব ভালোবাসা দিয়ে কথা বলছিল। সে নিজের মিষ্টি কথার মধ্যে তাকে জড়িয়ে রেখেছিল। মেয়ের মুখে শান্তির ছাপ ছিল। তার সামান্যও ধারণা ছিল না যে মৃত্যু ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছে। হঠাৎ তার মা নিঃশব্দে পিছন থেকে এসে কোনো দ্বিধা ছাড়াই মেয়ের ওপর কেরোসিন ঢেলে দিল। এর আগেই ভয়ে অসহায় মেয়েটি বুঝতে পারত যে তার নিজের জন্মদাতারাই এটা কি করছে। পিতা কাপা হাতে দেশলাই বের করলো। একটি জ্বলন্ত কাঠি আর সেই মেয়ের হৃদয় বিদারক চিৎকার পুরো বাড়ির নীরবতা চিরে দিল। অন্যদিকে রাতের অন্ধকার আরো গভীর হয়ে উঠছিল এবং এক ব্যক্তি ক্লান্ত শরীরে নিজের কাজ থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ তার মনে হলো যেন কোনো ছায়া তার পিছু নিচ্ছে। সে ভয়ে পিছনে ঘুরে তাকালো, কিন্তু সেখানে শুধু ভয়ঙ্কর নীরবতা ছিল। ভয়ে তার হৃদয়ে বাসা বেঁধে ফেললো এবং তার হাঁটার গতি বেড়ে গেল। উদ্বেগ আর আতঙ্কে সে শহরের অন্ধকার আর সংকীর্ণ গলিগুলো দিয়ে দৌড়াতে লাগলো। ঠিক তখনই গলির ওপারে সে এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলো। সে কিছু বোঝার আগেই মহিলা দ্রুত তার কাছে এসে ধারালো ছুরি দিয়ে একের পর এক আঘাত করতে শুরু করলো। কয়েক মুহূর্তের মধ্যে সেই লোকটির শ্বাস থেমে গেল। শহরের বাতাসে এখন শুধু মৃত্যুর গন্ধ ভাসছিল। একের পর এক হওয়া এই রহস্যময় হত্যাকাণ্ড পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। পুলিশ দিন রাত এক সাইকো কিলারের খোঁজে তল্লাশি চালাচ্ছিল, কিন্তু তাদের হাত পুরোপুরি খালি ছিল। খুনি এতটাই চালাক ছিল যে সে কোনো প্রমাণ রেখে যায়নি। সবচেয়ে জটিল বিষয় ছিল মৃত মানুষগুলোর মধ্যে কোনো সম্পর্ক ছিল না। প্রতিটি খুন ছিল এক অমীমাংসিত ধাঁধা। এই ভয়ঙ্কর পরিবেশের মাঝেই এক মেয়ে মাঝরাতে হঠাৎ নিজের বিছানা থেকে উঠে পড়ে। সে নিঃশব্দে হেঁটে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তার চোখে এক অদ্ভুত শূন্যতা ছিল। সে অনেকক্ষণ পলক না ফেলে নিজেকে দেখতে থাকে এবং তারপর একই রহস্যময় নীরবতার সাথে ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ে। তার এই অদ্ভুত আর শূন্যতায় ভরা আচরণ কোনো গভীর এবং ভয়ঙ্কর রহস্যের দিকে ইঙ্গিত করছিল। এদিকে রাতের ডিউটি শেষ করে দুই পুলিশ সদস্য বাইকে করে বাড়ি ফিরছিল। নির্জন রাস্তায় তারাও একই ভয় অনুভব করলো, যেন কোনো ছায়া তাদের অনুসরণ করছে। কিন্তু পিছনে তাকানোর পর রাস্তা ফাঁকাই দেখা গেল। সন্দেহ দূর করার জন্য তারা এক নির্জন জায়গায় থামলো। ঠিক তখনই তাদের নজর এক ছোট বাচ্চার উপর পড়লো, যে অন্ধকারে নিজের হাতে কিছু লুকিয়ে দাঁড়িয়েছিল। এক পুলিশ সদস্য তার কাছে পৌঁছতেই সেই নিষ্পাপ দেখতে শিশুটি হঠাৎ তার উপর প্রাণঘাতী আক্রমণ চালিয়ে দিল। নিজের সঙ্গীকে বাঁচানোর জন্য তৃতীয় পুলিশ সদস্য দ্রুত বাইক থেকে নেমে পড়লো, কিন্তু ঠিক তখনই পিছন থেকে এক ব্যক্তি এসে তার মাথায় জোরে আঘাত করলো। এর আগেই দুই পুলিশ সদস্য কিছু বুঝতে বা সামলাতে পারত। অন্ধকার থেকে অনেক ছেলে বেরিয়ে এসে তাদের উপর পাথর ছুঁড়তে শুরু করলো। রাতের অন্ধকার আবার ফিরে এসেছিল এবং সেই মেয়েটি আবারও যেন কোনো সম্মোহনের মধ্যে আয়নার সামনে দাঁড়িয়েছিল। কিন্তু এবার নীরবতা এক অদ্ভুত আর ভয়ঙ্কর শব্দে ভেঙে গেল। এই শব্দ বাড়ির এক পুরনো আলমারির ভিতর থেকে আসছিল। পুরো বাড়ির মানুষের ঘুম উড়ে গেল। সবার মুখে আতঙ্ক ছিল যে বন্ধ আলমারির ভিতরে শেষ পর্যন্ত কি থাকতে পারে। কাপা হাতে যখন তার আলমারির দরজা খুলল, তখন তাদের হুঁশ উড়ে গেল। ভিতরে অন্য কেউ নয়, বরং তাদের নিজের মেয়ে গুটি সুটি মেরে বসেছিল। সে ভীষণভাবে কাঁপছিল এবং তার চোখে ভয়ের সমুদ্র ছিল। কেউ বুঝতে পারছিল না যে সে আলমারির ভিতরে পৌঁছালো কিভাবে এবং তার এই অদ্ভুত অসুখ কি। পরের দিন কিছুটা স্বস্তি পাওয়ার জন্য সে নিজের প্রেমিকের সাথে এক শান্ত পুকুরের ধারে গেল, কিন্তু তার ভয়ে সেখানেও তাকে অনুসরণ করছিল। হঠাৎ তার মনে হলো যেন পানি আর মাটি থেকে অসংখ্য ভয়ঙ্কর হাত বেরিয়ে তার দিকে এগিয়ে আসছে। সেই হাতগুলো তাকে নিজের দিকে টেনে নিতে চাইছিল, যেন তাকে কোনো অন্ধকার জগতে টেনে নিয়ে যাবে। সে ভয়ে ছটফট করে চিৎকার করতে চাইছিল, কিন্তু আতঙ্কে তার কণ্ঠ গলাতেই আটকে গেল। তার প্রেমিক এই বিষয় থেকে সম্পূর্ণ অজানা ছিল যে গৌরীর মনের মধ্যে কেমন ভয়ঙ্কর দৃশ্য চলছিল। প্রতিটি নামার হাতের সাথে সাথে মেয়েটির এই পাগলামি বাড়তেই থাকলো। তার মস্তিষ্ক বাস্তবতা আর বিভ্রমের পার্থক্য ভুলতে শুরু করেছিল। মেয়ের এই খারাপ হতে থাকা অবস্থায় উদ্বিগ্ন হয়ে পিতা তাকে এক ডাক্তারের কাছে নিয়ে গেল, কিন্তু সেখানে দৃশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। পিতা নিজের কষ্ট আর মেয়ের অদ্ভুত আচরণের কথা অনুরোধ করে বলছিল, কিন্তু সেই ডাক্তারের মন রোগীর দিকে ছিলই না। সেই ছিল এক নম্বরের লম্পট আর বিকৃত স্বভাবের মানুষ, যার নজর শুধু সেখানে দাঁড়িয়ে থাকা নার্সের উপর ছিল। নার্সও তাকে অদ্ভুত ইশারা করছিল এবং ডাক্তার পিতার কথাকে পুরোপুরি উপেক্ষা করছিল। হতাশ পিতা গৌরীকে নিয়ে আবার বাড়ি ফিরছিল। পথে গৌরীর নজর এক ভয়ঙ্কর অঘরীর উপর পড়ল, যে অদ্ভুত অবস্থায় নিজেকে চাবুক মারছিল। গৌরী তার পাশ দিয়ে যাওয়ার সময় সেই অঘরী হঠাৎ জোরে এক চাবুক গৌরীকেও মেরে দিল। সেই চাবুকের আঘাতে গৌরীর মস্তিষ্ক অবশ হয়ে গেল, যেন তার পুরো পৃথিবী বদলে গেছে। সে পাগলের মতো ছটফট করতে লাগলো। ঠিক তখনই হঠাৎ পিতাটাকে জোরে ঝাঁকিয়ে জাগিয়ে তুলল। গৌরী বিস্মিত দেখলো সেখানে কোনো অঘরী ছিল না, কোনো চাবুকও ছিল না। সবকিছু শুধু তার মনের এক ভয়ঙ্কর বিভ্রম ছিল। তার নিজের মস্তিষ্কই এখন তার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছিল। গৌরীর খারাপ হতে থাকা মানসিক অবস্থা দেখে পরের দিন তাকে আবার সেই হাসপাতাল নিয়ে যাওয়া হলো। গৌরী চুপচাপ বসেছিল, কিন্তু ঠিক তখনই তার নজর সেই নার্সের উপর পড়ল। গৌরীর মুখে এক অদ্ভুত ঠান্ডা আর ভয়ঙ্কর হাসি ভেসে উঠল। তার সেই স্থির দৃষ্টি এতটাই ভয়ঙ্কর ছিল যে নার্স ভিতর পর্যন্ত কেঁপে উঠল। অস্বস্তি অনুভব করে নার্স সেখান থেকে ভয়ে বাইরের দিকে দৌড়ে গেল, কিন্তু দরজা দিয়ে বের হওয়ার সাথে সাথেই সে সেই ডাক্তারের সাথে ধাক্কা খেল। ক্ষমা চাওয়ার বদলে তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে হঠাৎ অদ্ভুতভাবে হাসতে শুরু করলো, যেন তারা কোনো নোংরা ষড়যন্ত্রের অংশ। হাসপাতালের ঘরের ভিতরে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়েছিল। ডাক্তার গৌরীকে ইনজেকশন দেওয়ার জন্য সামনে এগোতেই গৌরী হঠাৎ তার হাত শক্ত করে ধরে ফেলল। তার চোখে এক অদ্ভুত হিংস্র ঝলক ছিল। সে ফুসফুস করে
বলল যে আমি তোর সেই নার্স নই যেখানে ইচ্ছে যা খুশি ঢুকিয়ে দিবি। ডাক্তার কিছু বুঝে ওঠার আগেই গৌরী জোরে জোরে চিৎকার করতে শুরু করলো, যেন ডাক্তার তার সাথে কোনো নোংরা কাজ করছে। গৌরীর চিৎকার শুনে তার বাবা আতঙ্কিত হয়ে ভিতরে দৌড়ে এলেন। গৌরী কাদার অভিনয় করে মিথ্যা বলল যে এই লোকটা আমাকে ভুলভাবে স্পর্শ করছিল। মেয়ের চোখের পানি দেখে বাবার রক্ত গরম হয়ে উঠল এবং তিনি কিছু না ভেবেই সেই লম্পট ডাক্তারকে প্রচন্ড মারধর করলেন। এতক্ষণে গৌরী পুরোপুরি অন্য এক ভয়ঙ্কর ব্যক্তিত্বে রূপান্তরিত হয়ে গিয়েছিল। বাড়ি পৌঁছানোর সাথে সাথে তার আচরণ এক নির্দয় গৃহকর্ত্রীর মতো হয়ে গেল। সে নিজের মায়ের নাম ধরে অবজ্ঞা ভরে বলল যে তাড়াতাড়ি আমার জন্য চা নিয়ে আয়। এটা দেখে তার দাদি আর মা হতবাক হয়ে গেলেন। ঠিক তখনই সেখানে বাবা এসে পৌঁছলেন, কিন্তু গৌরী নির্ভয়ে তার সামনে নিজের মাকে ভয়ঙ্কর গালিগালাজ করতে লাগলো। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে বাবা তাকে জোরে ঝাঁকিয়ে দিলেন। এই ঝাঁকুনিতে গৌরী হঠাৎ কেঁপে উঠল। তার চোখে সেই শয়তানি ঝলক মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল এবং তার জায়গায় ভয় এসে ভর করলো। আসলে সেই নিষ্পাপরিটি নিজেও জানতো না যে তার শরীর আর মনের উপর কোনো ভয়ঙ্কর ছায়া ভর করছে। উদ্বিগ্ন বাবা নিজের এক ঘনিষ্ঠ বন্ধুর কাছে গেলেন এবং তাকে গৌরীর ভয়ঙ্কর আচরণের কথা বললেন। বন্ধু সন্দেহ প্রকাশ করতে লাগলো যে হয়তো তার উপর কোনো ভূতপ্রেত বা অশুভ ছায়ার প্রভাব রয়েছে। ঠিক তখনই সেখানে হঠাৎ গৌরী এসে হাজির হলো। তার দৃষ্টি সেই আঙ্কেলকে যেন ছিঁড়ে ফেলছিল। সে ঘৃণা ভরে চিৎকার করে বলল যে আমি সব জানি। লম্বট বুড়ো প্রতিদিন আমাকে তাকিয়ে তাকিয়ে দেখে, বন্ধ চোখে শুধু আমাকে নিয়ে নোংরা স্বপ্ন দেখে। তোর সব আসল চেহারা আমি জানি। এটা শুনে বাবা অবাক হয়ে গেলেন এবং তাকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু গৌরীর ভিতরে যেন কোনো অসুরের শক্তি চলে এসেছিল। সে সেই আঙ্কেলের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে ভীষণভাবে মারতে লাগলো। সেই আঙ্কেল কোনো মতে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে গেল। এই ভয়ঙ্কর ঘটনার পর হাল ছেড়ে দিয়ে গৌরীর মা বাবা তাকে এক তান্ত্রিকের কাছে নিয়ে গেলেন, কিন্তু তান্ত্রিকের কাছে পৌঁছানোর সাথে সাথেই পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল। তান্ত্রিক কিছু না দেখেই আর না শুনেই চিকিৎসার নামে গৌরীকে জুতো দিয়ে মারতে শুরু করলো। নিজের মেয়েকে এভাবে মার খেতে দেখে বাবার ধৈর্য ভেঙে গেল। তিনি তান্ত্রিককে থামালেন, কিন্তু সেই ভণ্ড কিছুতেই মাহানায় বাবা তাকে গালাগালি করতে করতে গৌরীকে নিয়ে এসে ক্যান থেকে ফিরে এলেন। অন্যদিকে গৌরীর হাতে অপমানিত হওয়ার পর সেই আতঙ্কিত বুড়ো লোকটি শহর ছেড়ে নিজের গ্রামে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। যাত্রাপথে বারবার তার মনে হচ্ছিল যেন পিছন থেকে কেউ ফিসফিস করে তাকে ডাকছে। সে পিছনে ঘুরে তাকালো, কিন্তু পিছনের সিট খালি ছিল। ঠিক তখনই এক ঠান্ডা ভয়ঙ্কর কণ্ঠ তার কানে ভেসে এলো, বুড়ো, তোর কি মনে হয়েছে চুপি চুপি গ্রামে পালিয়ে গেলে বেঁচে যাবি? ভয়ে বুড়ো রাতটা পর্যন্ত কেঁপে উঠল। সে চিৎকার করে ড্রাইভারকে বাস থামাতে বলল, কিন্তু তখনই বাসের ভিতরে এক ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। বাসে বসে থাকা সব যাত্রী একসাথে নিজেদের ঘাড় ঘুরিয়ে ভয়ঙ্কর স্থির চোখে সেই বুড়োর দিকে তাকাতে লাগলো। কোনো কথা না বলে যেন জম্বির মতো তারা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। সেই বুড়োর চিৎকার বাসের সেই অন্ধকারের মধ্যেই চাপা পড়ে গেল, যখন সেই অচেনা যাত্রীরা মিলে তাকে নির্মমভাবে হত্যা করল। বাড়ির পরিবেশ এখন পুরোপুরি আতঙ্কে বদলে গিয়েছিল। এই রহস্যময় আর প্রাণঘাতী পরিস্থিতি দেখে বাবা এক বড় সিদ্ধান্ত নিলেন। নিজের মা আর ছোট ছেলের জীবন বাঁচানোর জন্য তিনি সঙ্গে সঙ্গে দুজনকেই গ্রামে পাঠিয়ে দিলেন। সেই রাতেই গৌরীর প্রেমিক নিজের বাড়িতে একা ছিল এবং আরাম করে টিভিতে ক্রিকেট ম্যাচ দেখছিল। হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ চলে গেল এবং ঘন অন্ধকার নেমে এলো। নীরবতার মধ্যে সে নিজের চারপাশে কিছু অদ্ভুত শব্দ আর ফিসফিসানি শুনতে পেল। সে ভয়ে মোবাইলের টর্চ জ্বালালো। আলোর রেখা সামনে পড়তেই তার হুঁশ উড়ে গেল। সামনে সাদা কাপড় পরা এক মেয়ে দাঁড়িয়েছিল, যার মুখ চুলে ঢাকা ছিল। ভয় তার মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো। এই ভয়ঙ্কর লুকোচুরির মধ্যে সে অন্ধের মতো দৌড়াচ্ছিল। ঠিক তখনই তার পা কোনো ভারী জিনিসের সাথে ধাক্কা খেল। সে মুখ থুবড়ি মাটিতে পড়ে গেল এবং সেখানে পড়ে থাকা এক ধারালো লোহার পেরেক সোজা তার গলার ভিতর ঢুকে গেল। পরের দিন হতাশ বাবা গৌরীকে নিয়ে এক বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞের কাছে পৌঁছালেন। ডাক্তার গৌরীকে একটি চেয়ারে বসালেন এবং তার চোখে ছোট একটি টর্চের আলো ফেলে তাকে সম্মোহিত করার চেষ্টা করলেন। গভীর ঘুমের মতো অবস্থায় চলে যেতেই ডাক্তার জিজ্ঞেস করলেন যে তুমি কে? গৌরীর মাথা ঝিরি উপরে উঠল এবং এক ভারী অদ্ভুত কণ্ঠে উত্তর এলো যে আমি বাবু। ডাক্তার আরও জানতে চেয়ে জিজ্ঞেস করলেন নিজের পুরো নাম বলো। এটা শুনতেই গৌরীর মুখে এক ভয়ঙ্কর শয়তানি হাসি ভেসে উঠল। সে ফোঁস করে বলল, তোর কি দরকার, নিজের কাজ নিয়ে থাক। এরপর সে ডাক্তারকে এমন ভয়ঙ্কর আর নোংরা গালিগালাজ করতে শুরু করলো যা কোনো সাধারণ মেয়ের মুখে শোনা অসম্ভব। তার আচরণ এক বন্য পশুর মতো হয়ে গিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে ডাক্তার ঘামে ভিজে গেল। সে বাবাকে বলল যে আপাতত গৌরীকে বাড়ি নিয়ে যান, এই কেস নিয়ে পরে কথা বলা হবে। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা আবার সেই হাসপাতালেই ফিরে আসি, যেখানে সেই লম্পট ডাক্তার আর নার্স ছিল। রাতের সময় ছিল এবং ডাক্তার নিজের কামনা পূরণ করার জন্য সেই নার্সকে এক খালি ঘরে নিয়ে গেল। তারা দুজন একে অপরের সাথে ঘনিষ্ঠ হলো। সবকিছু শেষ হওয়ার পর নার্স ওয়াশরুমে নিজের মুখ ধুচ্ছিল। আয়নায় নিজেকে দেখতে দেখতে হঠাৎ তার মুখের অভিব্যক্তি পুরো বদলে গেল। চোখে এক ঠান্ডা শূন্যতা আর মুখে এক অদ্ভুত শয়তানি হাসি ফুটে উঠল। ঘরে বসে থাকা ডাক্তারেরও অবস্থা একই রকম হয়ে গেল, যেন একই ছায়া তাদের দুজনের মস্তিষ্ক দখল করে
করে নিয়েছে। তারা দুজন ভয়ঙ্কর নীরবতার সাথে একে অপরের কাছে এলো, একজন আরেকজনকে জড়িয়ে ধরল এবং কোনো শব্দ না করেই টেবিলে পড়ে থাকা সার্জিক্যাল কাঁচি তুলে একে অপরের শরীরে ঢুকিয়ে দিল। দুজনেই সেখানেই ছটফট করতে করতে মারা গেল। পরের সকাল বাবা নিজের বাড়ির হলরুমে বসে টিভি দেখছিলেন। হঠাৎ ব্রেকিং নিউজ এলো যে শহরের এক বিখ্যাত ডাক্তার আর নার্স হাসপাতালের ঘরে একে অপরকে নির্মমভাবে হত্যা করেছে। বাবা এই খবর দেখে হতবাক হয়ে গেলেন। ঠিক তখনই গৌরীর ঠান্ডা কণ্ঠ ভেসে এলো যে, আমি তাদের মেরেছি। বাবা ঝটকা দিয়ে পিছনে ঘুরে তাকালেন। গৌরীর মুখে কোনো ভয়ের ছাপ ছিল না। সে আরও বলল যে, শুধু তাদের দুজনকেই নয়, আমি আরও 6 জনকে মেরেছি। এটা শুনে গৌরীর মা বাবার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তাদের সামনে তাদের নিজের মেয়ে এক সিরিয়াল কিলারের মতো দাঁড়িয়েছিল। এবার বাবা আর সহ্য করতে পারলেন না। তিনি সরাসরি পুলিশ স্টেশনে দৌড়ে গেলেন এবং ইন্সপেক্টরের কেবিনে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন যে, আমি জানি এই শহরের রহস্যময় হত্যাগুলো কে করছে। সে আমার নিজের মেয়ে। তার ভিতরে কোনো শয়তানি আত্মার ছায়া আছে যে এসব গড়াচ্ছে। ইন্সপেক্টর তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে এক পাগল মনে করলো এবং হাবিলদারদের আদেশ দিল, এই পাগলটাকে ধাক্কা মেরে বাইরে বের করে দাও। পুলিশ সদস্যরা তাকে টেনে বাইরে নিয়ে যেতে শুরু করতেই বাবা চিৎকার করে এমন কিছু কথা আর হত্যার এমন ভয়ঙ্কর পদ্ধতির কথা বলতে লাগলেন যা শুধু খুনি বা পুলিশই জানত। এগুলো ছিল সেই গোপন তথ্য যা পুলিশ মিডিয়ার কাছ থেকেও লুকিয়ে রেখেছিল। এটা শুনতেই ইন্সপেক্টরের হুঁশ উড়ে গেল। সে সঙ্গে সঙ্গে হাবিলদারদের থামালো এবং বলল, তাকে আবার ভিতরে নিয়ে আসো। ইন্সপেক্টর এখন নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছিল এবং তার মুখে ভয় আর বিস্ময়ের মিশ্র অভিব্যক্তি ছিল। ইন্সপেক্টর তদন্তের জন্য গৌরীর বাড়িতে পৌঁছালো। তার নজর গৌরীর উপর পড়তেই গৌরীর মুখে এক ভয়ঙ্কর আর পরিচিত হাসি ফুটে উঠল। সে ভারী আর কর্কশ কণ্ঠে বলল যে, অবশেষে তুই চলে এলি। ইন্সপেক্টর বিরক্ত হয়ে বলল, তোর মানে কি? তুই কি আমাকে চিনিস? ঠিক তখনই গৌরীর ভিতরে থাকা আত্মা এক ভয়ঙ্কর অট্টহাসি দিল। আরে আমি বাবু, বাবু, এত তাড়াতাড়ি ভুলে গেলি? কোনো সমস্যা নেই মুন্না, আমি তোকে মনে করিয়ে দিচ্ছি। মনে আছে সেই বৃষ্টির রাত? তুই তো আমাকে জঙ্গলে পালাতে বলেছিলি, আর যখন আমি প্রাণ বাঁচিয়ে দৌড়াচ্ছিলাম তখন তুই পিছন থেকে আমার পিঠে গুলি চালিয়েছিলি। আমার ভুয়া এনকাউন্টার করে নিজের বুকে অনেক মেডেল সাজিয়েছিস, তাই না? এখন কিছু মনে পড়েছে নাকি আরো বিস্তারিত বলবো? গৌরীর মুখে সেই মৃত মানুষের কথা শুনে ইন্সপেক্টরের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ভয়ে তার পুরো শরীর অবশ হয়ে গেল। এক মুহূর্ত নষ্ট না করে সে সঙ্গে সঙ্গে নিজের গাড়িতে উঠিয়ে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেল। পিছন থেকে বাবুর আত্মা হাসতেই থাকলো, আর অসহায় মা বাবা নিজেদের মেয়ের এই ভয়ঙ্কর অবস্থা দেখে রক্তের অশ্রু ঝরাতে লাগলেন। পরের দিন গৌরীর চিকিৎসা করা সেই মনোরোগ বিশেষজ্ঞ হাসপাতালে নিজের অসুস্থ মাকে দেখতে গেল। সেখান থেকে বেরিয়ে ডাক্তার সরাসরি গৌরীকে দেখতে তার বাড়িতে পৌঁছালো। সে গৌরীর নাড়ি পরীক্ষা করার জন্য তার হাত ধরতেই গৌরী হঠাৎ চোখ খুলে ফেলল। কিন্তু এবার গৌরীর মুখ থেকে যে কণ্ঠ বেরোলো তা ডাক্তারের আত্মা পর্যন্ত কাঁপিয়ে দিল। সেই কণ্ঠ ছিল হুবহু তার ডাক্তারের মায়ের মতো। গৌরী ঠিক তার মায়ের ভঙ্গিতে কাঁদতে কাঁদতে বলল যে, আমি মরতে চাই না, দয়া করে আমাকে বাঁচাও দেবু। এটা শুনতেই ডাক্তারের কপালে ঘাম জমে গেল। সে আতঙ্কে হাঁপাতে হাঁপাতে বাড়ির বাইরে দৌড়ে বেরিয়ে এলো। এতক্ষণ পর্যন্ত তার মনে হচ্ছিল গৌরী কোনো মানসিক রোগে আক্রান্ত, কিন্তু এখন তার নিশ্চিত বিশ্বাস হয়ে গেল যে এটা কোনো রোগ নয়, বরং এক ভয়ঙ্কর শয়তানি ছায়া। ঠিক তখনই ডাক্তারের ফোন বেজে উঠল। হাসপাতাল থেকে খবর এলো যে তার মা আর এই পৃথিবীতে নেই। ডাক্তার ভেঙে পড়ে কান্না শুরু করলো। তার বুঝতে দেরি হলো না যে সেই শয়তান তার মাকেও মেরে ফেলেছে। অন্যদিকে আতঙ্কিত ইন্সপেক্টর সরাসরি পুলিশ কমিশনারের কেবিনে পৌঁছালো। সে হাঁপাতে হাঁপাতে পুরো ঘটনা বলে দিল যে এই সব খুন অন্য কেউ নয়, বাবু করছে। সেই বাবু যার এনকাউন্টার করার আদেশ আপনি আমাকে দিয়েছিলেন। তারা তা এখন এক মেয়ের শরীরে ঢুকে আমাদের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছে। কমিশনার অদ্ভুত দৃষ্টিতে ইন্সপেক্টরের দিকে তাকালো। সে ইন্সপেক্টরের মুখের কাছে গিয়ে শুকলো, এটা দেখার জন্য যে সে মদ খেয়ে এসেছে কিনা। এরপর জোরে জোরে হাসতে শুরু করলো। কমিশনার অবহেলা ভরে বলল যে, আমি জানি শহরে একের পর এক হওয়া খুনের কারণে পুরো বিভাগে চাপের পরিবেশ তৈরি হয়েছে। তুমি অনেক বেশি মানসিক চাপে আছো। ভূতের গল্প বানিও না, বাড়ি যাও এবং কয়েকদিন বিশ্রাম নাও। কমিশনারের কথায় বিরক্ত আর বাবুর ভয়ে আতঙ্কিত ইন্সপেক্টর যখন বাড়ি পৌঁছালো তখন সেখানে নতুন বিপদ তার জন্য অপেক্ষা করছিল। তার স্ত্রী পরিস্থিতি না বুঝেই তাকে সন্দেহ করতে শুরু করলো এবং ভয়ঙ্কর ঝগড়া শুরু করলো। সে বলল, আমাকে সত্যি করে বলো, সেই মেয়েটা কে যার সাথে তোমার সম্পর্ক চলছে? তুমি কি তার কাছ থেকেই আসছো না? সারাদিনের ভয়, চাপ আর কমিশনারের অপমানের কারণে ইন্সপেক্টরের মাথা আগেই বিস্ফোরিত হওয়ার অবস্থায় ছিল। স্ত্রীর প্রশ্ন আর ঝগড়া আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। রাগের মাথায় ইন্সপেক্টর নিজের মানসিক ভারসাম্য পুরোপুরি হারিয়ে ফেলল। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল। এই ঝগড়া এতটাই ভয়ঙ্কর হয়ে উঠল যে অন্ধ রাগের মধ্যে ইন্সপেক্টরের হাতেই তার নিজের স্ত্রীর মৃত্যু হয়ে গেল।
নিজের স্ত্রীর নির্মম হত্যার পর যেন এক প্রাণহীন পুতুলের মতো ইন্সপেক্টর নিজের সার্ভিস রিভলভার বের করলো। ধীরে ধীরে সেটা নিজের মাথায় তাক করলো। এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হলো, রক্ত ছিটকে পড়লো, আর ইন্সপেক্টরের খেলা ছিল দিনের জন্য শেষ হয়ে গেল। শহরের পুলিশ কমিশনার আর সেই মনোরোগ বিশেষজ্ঞ এক বিলাসবহুল সুইমিং পুলের পাশে বসে আরাম করছিল। আসলে তারা দুজন খুব ভালো বন্ধু ছিল। কমিশনার নিজের পানীয়তে চুমুক দিতে দিতে ডাক্তারের দিকে তাকিয়ে বলল যে, আমার এক মেধাবী ইন্সপেক্টরের মাথা খারাপ হয়ে গেছে, তোমাকে তার চিকিৎসা করতে হবে। গতকাল সে আমার কাছে এসে ভূত প্রেতে রাজগুবি গল্প করছিল যে বাবু নামের এক সাইকো কিলারের আত্মা এক মেয়ের শরীরে ঢুকে সেই শহরে সব খুন করছে। এটা শুনতেই ডাক্তারের কপালে ঘাম জমে গেল। সে কিছু বলার আগেই কমিশনারের ফোন বেজে উঠল। ওপার থেকে পাওয়া খবর কমিশনারের মুখের রং উড়িয়ে দিল। ইন্সপেক্টর নিজেকে গুলি করে আত্মহত্যা করেছে। ডাক্তার এখন সবকিছু বুঝে ফেলেছিল। সে বুঝতে পারল ইন্সপেক্টর সেই গৌরীর কথাই বলছিল যার ভিতরে এক ভয়ঙ্কর ছায়া বাস করে। এক মুহূর্ত নষ্ট না করে কমিশনার আর ডাক্তার সরাসরি গৌরীর বাড়িতে পৌঁছালো। কিন্তু সেখানে তাদের সাথে যা হলো তা তাদের হুঁশ উড়িয়ে দিল। বাড়ির ভিতরে বাবুর আত্মা এমন এক ভয়ঙ্কর আর বিভীষিকাময় রূপ দেখালো যে তাদের ভয়ে প্রাণ শুকিয়ে গেল। নিজেদের সামনে মৃত্যুকে নাচতে দেখে কমিশনার আর ডাক্তারের অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে উল্টো পায়ে পালিয়ে গেল। শেষ আশা নিয়ে সবাই তারা সেই তান্ত্রিকের কাছে পৌঁছালো। তান্ত্রিক সব সময়ের মতোই নিজের অহংকারে ডুবেছিল এবং সবার সামনে বড় বড় কথা বলছিল যে এমন কোনো আত্মা নেই যাকে আমি ধ্বংস করতে পারবো না। আমি এক্ষুনি সেই দুষ্ট আত্মার হাত থেকে তোমাদের মুক্তি দেব। সে নিজের জ্ঞান দেখাই যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ চারপাশের পরিবেশ ঠান্ডা হয়ে গেল। তান্ত্রিকের চোখ বিস্ফোরিত হয়ে গেল। বাবুর আটটা মুহূর্তের মধ্যেই সেই তান্ত্রিকের শরীরে প্রবেশ করলো। এখন কোনো অদৃশ্য আর ভীষণ শক্তিশালী শক্তি তান্ত্রিককে আকাশে ছুঁড়ে ছুঁড়ে যন্ত্রণা দিচ্ছিল। সে পাগলের মতো ছটফট করতে লাগলো। অনেক ভয়ঙ্কর লড়াই আর যন্ত্রণাদায়ক চিৎকারের পর বাবুর আত্মা সেই ভণ্ড তান্ত্রিককেও কাছ থেকে শেষ করে দিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর কমিশনার, ডাক্তার আর গৌরীর মা বাবা কোনো মতে প্রাণ বাঁচিয়ে গাড়িতে পালালো। গাড়ির ভেতরে ভয়ে সবার নিঃশ্বাস কেঁপে উঠছিল। কেউ বুঝতে পারছিল না যে এখন এই শয়তানকে কিভাবে থামানো যাবে। ঠিক তখনই নীরবতা ভেঙে ডাক্তার এখন এক ভয়ঙ্কর পরামর্শ দিল যা গৌরীর বাবাকে ভিতর থেকে ভেঙে দিল। ডাক্তার ভারী আর কাঁপা কণ্ঠে বলল যে আমাদের গৌরীকে শেষ করতে হবে, এছাড়া এখন আর কোনো পথ নেই। এটা শুনতেই বাবা ক্ষিপ্ত হয়ে উঠলেন। স্বাভাবিকভাবেই পৃথিবীর কোনো বাবা নিজের নিষ্পাপ মেয়েকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারেন না। তিনি এই পাগলামিকে সরাসরি অস্বীকার করলেন। কিন্তু ডাক্তার তাকে বাস্তবতার কঠিন আয়না দেখিয়ে বলল যে বোঝার চেষ্টা করুন, এই ঘটনা এখন পুলিশ কিছু করতে পারছে না, কোনো ডাক্তারও কাজে আসছে না। এমনকি এমন মাত্র আপনাদের সামনেই যে সেই তান্ত্রিকের যে ভয়ঙ্কর মৃত্যু হলো সেটাই প্রমাণ যে বাবুকে থামানো এখন মানুষের ক্ষমতার বাইরে। যদি সেই মেয়েটি বেঁচে থাকে তাহলে বাবু লাশের পাহাড় গড়ে তুলবে। কমিশনার গৌরীর বাবার কাঁধে হাত রেখে এক কঠিন সত্য সামনে আনলো যে যদি আমরা এই কথা বাইরের কাউকে বলি তাহলে পৃথিবী আমাদেরই পাগল ভাববে। সেই সাইকো কিলার বাবু এইভাবেই একের পর এক নিরীহ মানুষের প্রাণ নিতে থাকবে, আর কত পরিবার ধ্বংস হবে কেউ জানে না। সব মিলিয়ে কমিশনার আর ডাক্তার সেই অসহায় বাবার কাছে তার নিজের মেয়ের বলি চাইছিল। অনেক দ্বন্দ্ব আর চোখের জলের পর শেষ পর্যন্ত গৌরীর বাবাই ভয়ঙ্কর সত্য মেনে নিতে বাধ্য হলেন যে পরিস্থিতি এখন তাদের হাতের বাইরে চলে গেছে। সম্ভবত তাদের আসল গৌরী অনেক আগেই মারা গেছে। এখন সেই শরীরে শুধু এক দানবের বাস। ভারী মন আর কাঁপতে থাকা আত্মা নিয়ে গৌরীর মা বাবাই ভয়ঙ্কর কাজ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ভারী মনে আর কাঁপতে থাকা আত্মা নিয়ে গৌরীর মা বাবা বাড়িতে ফিরে আসলেন। গৌরীর ভিতরে থাকা আত্মা একের পর এক অদ্ভুত আর ভয়ঙ্কর কথা বলে যাচ্ছিল, যার ফলে বাড়ির পরিবেশ আরও আতঙ্কিত হয়ে উঠছিল। ঠিক তখনই গৌরীর মা চুপচাপ এক বালতি নিয়ে এলো এবং তাতে কেরোসিন ঢালতে শুরু করলো। সে শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিল। গৌরীর মনোযোগ অন্যদিকে যেতেই মা এক মুহূর্ত দেরি না করে কেরোসিন ভর্তি বালতিটা নিজের মেয়ের উপর ঠেলে দিল। গৌরী কিছু বোঝার আগেই যে কি হচ্ছে, বাবা কাঁপা হাতে দেশলার কাঠি জ্বালিয়ে সোজা নিজের মেয়ের দিকে ছুঁড়ে মারলেন। আগুনের শিখা মুহূর্তেই জ্বলে উঠল। ভয় আর নিজেদের হাতে করা এই জঘন্য কাজের আতঙ্কে স্বামী স্ত্রী দুজনই বাড়ির বাইরে দৌড়ে বেরিয়ে এলো এবং বাইরে থেকে দরজা শক্ত করে বন্ধ করে দিল। ভিতর থেকে গৌরীর আগুনে পুড়ে চটপট করার ভয়ঙ্কর চিৎকার ভেসে আসছিল। কিন্তু হঠাৎ সেই চিৎকারের শব্দ বদলে গেল। শয়তানি আর কর্কশ কণ্ঠের বদলে এখন এক নিষ্পাপ ভীত মেয়ের কণ্ঠ শোনা যাচ্ছিল। একে ছিল গৌরীর আসল কণ্ঠ। বাবার হৃদয় যেন কেউ মুঠো করে চেপে ধরল। তার মনে হলো তারা বাবুকে নয় বরং নিজেদের আসল আর নিষ্পাপ মেয়েকেই জীবন্ত পুড়িয়ে ফেলেছে। ভয়ঙ্কর যন্ত্রণার অপরাধবোধে পাগল হয়ে তিনি আবার আগুনের মধ্যে ঝাঁপ দিতে দরজার দিকে দৌড়ালেন। ঠিক তখনই ডাক্তার তাকে শক্ত করে ধরে ফেলল। সে বাবার চোখের দিকে তাকিয়ে খুব গম্ভীরভাবে বলল যে এই আত্মা যে কারো কণ্ঠ নকল করতে পারে। মনে করুন সে আমার মায়ের কণ্ঠেও কথা বলেছিল। সে শুধু আপনাকে বিভ্রান্ত করছে। যে মায়া, অপরাধবোধ আর সাহস নিয়ে আপনি তাকে বাঁচাতে চাইছেন সেটাই তার ফাঁদে ফেলার সবচেয়ে বড় উপায়। ডাক্তার আরও বুঝিয়ে বলল কিভাবে এই অলৌকিক শক্তিগুলো মানুষের ভয়, লোভ, অনুভূতি আর বিভ্রম নিয়ে খেলা করে এবং তাদের নিয়ন্ত্রণ করে। বাবা অসহায় হয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন এবং কাঁদতে কাঁদতে নিজের বাড়িকে ছাই হয়ে যেতে দেখতে লাগলেন।
এভাবেই ভয়, সন্দেহ, বিভ্রম আর মৃত্যুতে ভরা এই ভয়ঙ্কর গল্পের সমাপ্তি ঘটে। এই গল্প আমাদের শিক্ষা দেয় যে মানুষ যখন নিজের ভেতরের মনুষ্যত্ব হারিয়ে ফেলে তখন তার সামনে যত বড়ই ভুল সিদ্ধান্ত আসুক না কেন সেই সিদ্ধান্তে অটল থাকে। তাই প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক সিদ্ধান্তটা মন থেকে বেছে নেওয়া উচিত। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে আপনার আপনজনদের কাছে শেয়ার করে দেবেন। আর এরকম আকর্ষণীয় ভিডিও দেখতে আমাদের সিনেগল্প হরর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।